হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বাডি ফর WBCS। আজকে আমরা করছি আমাদের প্রিপোজিশনের থার্ড ক্লাস। আজকের ক্লাসটাতে আমরা কন্টিনিউ করছি প্রিপোজিশনের যে কনফিউজিং পেয়ার্সের যে চ্যাপ্টারটা আমরা কন্টিনিউ করছিলাম সেটাকেই। শুরু করার আগে আমি আমার সম্বন্ধে একটুখানি বলে রাখি। আমার নাম হলো অভিজিৎ দাস, আর আমি এই পরীক্ষাগুলো পাস করেছি। বর্তমানে আমি WBCS এর জন্য প্রিপারেশন নিচ্ছি। আর এই ক্লাসগুলোতে আমি তোমাদেরকে বেসিক থেকে ইংলিশ গ্রামার শেখানোর চেষ্টা করছি যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য। আর তোমাদের যদি কোনো ডাউট থেকে থাকে ক্লাস রিগার্ডিং, তোমরা কমেন্ট সেকশনে আস্ক করতে পারো। আমি ঠিক সময় করে তোমাদের উত্তর দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে আজকে ক্লাস শুরু করছি। তো আজকের ক্লাসে আমরা প্রিপোজিশনের কনফিউজিং পেয়ার্সের যে পার্টটা আমরা দেখছিলাম তারই আরো বেশ কিছু উদাহরণ আমরা দেখব। তো আমাদের প্রথম যে কনফিউজিং পেয়ার্স সেটা আজকের হচ্ছে ইন এবং ইনটু। ঠিক আছে, তো ইন এবং ইনটুর ব্যবহার কিরকম হয়। ধরো ইন হচ্ছে কোনো একটা জিনিসের ভেতরে, ঠিক আছে, ধরো এই একটা জায়গা, এই জায়গাটার ভেতরে এই একটা অবজেক্ট রয়েছে। এই ক্ষেত্রে আমরা ইউজ করব যে এই অবজেক্টটা এই জায়গাটার ভেতরে রয়েছে, ঠিক আছে, তখন হবে ইন। আর ইনটু কখন হবে, ধরো এই একটা জায়গা এবং এই জায়গার ভেতরে এই অবজেক্টটা রয়েছে, কিন্তু প্রাথমিক অবস্থায় এই অবজেক্টটা এই জায়গাটার ভেতরে ছিল না। ঠিক আছে, এই অবজেক্টটা প্রাথমিক অবস্থায় ছিল ধরো এইখানে, তো এটা এখান থেকে এই জায়গাতে এন্টার করেছে। ঠিক আছে, মানে যখন এইখান বাইরে থেকে কোনো একটা জিনিস যখন ভেতরে কোনো জিনিসে ঢুকছে, তখন সেই ক্ষেত্রে আমরা ইউজ করব কি ইনটু এই প্রিপোজিশনটা। ঠিক আছে, তাহলে খেয়াল রাখবে, নর্মালি কোনো জায়গার ভেতরে কোনো একটা জিনিস রয়েছে সেই ক্ষেত্রে আমরা ইউজ করব ইন, এবং যখন কোনো একটা জিনিস বাইরে থেকে কোনো একটা জায়গার ভেতরে ঢুকছে তখন আমরা ইউজ করব ইনটু। ঠিক আছে, সিম্পল জিনিস। আচ্ছা, এর এবার উদাহরণগুলো দেখো কি বলছে। প্রথমের উদাহরণটা বলছে উই আর সিটিং ইন দি ক্লাসরুম। বলছে আমরা ক্লাসরুমের ভেতরে বসে রয়েছে। ঠিক আছে, সেই ক্ষেত্রে দেখো আমরা ইন ইউজ করছি, কারণ এখানে কিন্তু কখনোই বলেনি যে আমরা ক্লাসরুমের ভেতরে এন্টার করলাম তারপরে বসলাম, এরকম কোনো সেন্স কিন্তু এখানে দেয়নি। ঠিক আছে, এখানে কখন আমরা এন্টার করেছি সেই সব ব্যাপারে কোনো সেন্স এখানে দেয়া নেই। ঠিক আছে, এখানে জাস্ট ভেতরে বসে থাকার কথা বলা হচ্ছে, সেই জন্য আমরা এখানে ইন ব্যবহার করছি। আচ্ছা, নেক্সট উদাহরণ বলছে কি দি বয় জাম্পড ইনটু দি রিভার। এখানে দেখো, এখানে আমরা ইউজ করছি ইনটু এই প্রিপোজিশনটা, কারণ সেন্টেন্সের মানেটা বলছে যে ছেলেটি জাম্পড ইনটু দি রিভার, মানে নদীতে ঝাঁপ দিল। এবার নদীতে যখন সে ঝাঁপ দিচ্ছে তার মানে কি হচ্ছে, প্রথমে তো সে নদীর বাইরেই ছিল, ধরো নদীর বাঁধে ছিল বা নদীর পাড়ে ছিল, যেখানেই হোক, সেখান থেকে সে যখন নদীতে ঝাঁপ দিচ্ছে তার মানে কি বাইরে থেকে সে নদীর ভেতরে এন্টার করছে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমরা কি করছি ইনটু প্রিপোজিশনটাকে এখানে ইউজ করছি, কারণ এখানে বাইরে থেকে ভেতরে ঢোকার সেন্সটা এখানে আমরা পাচ্ছি। ঠিক আছে, নেক্সট উদাহরণ বলছে এন্টার ইনটু এনি এগ্রিমেন্ট অর অ্যালায়েন্স। এটা হচ্ছে একটা এক্সেপশন। যদিও আমরা আগে একটা নিয়ম পড়েছি ছোটবেলাতে যে ইনটু এই প্রিপোজিশনটার সাথে আমরা এই এন্টার এই পার্টিকুলার ভার্বটাকে ইউজ করতে পারি না। ঠিক আছে, এন্টার এবং ইনটু একসাথে আমরা ইউজ করতে পারি না। ঠিক আছে, কিন্তু এখানে একটা এক্সেপশন রয়েছে, মানে ব্যতিক্রম রয়েছে, যে এন্টার ইনটু এনি এগ্রিমেন্ট অথবা এন্টার ইনটু এনি অ্যালায়েন্স, এই দুটোর ক্ষেত্রে কি হবে, এন্টারের সাথে ইনটু এই প্রিপোজিশনটাকে আমরা ইউজ করতে পারবো। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ব্যতিক্রমী নিয়ম, এটাকে তোমরা স্টার মার্ক করে রাখবে। ঠিক আছে, এন্টার ইনটু এনি এগ্রিমেন্ট অথবা অ্যালায়েন্স, এই দুটোরই মিনিং প্রায় সেম ধরনের। এগ্রিমেন্ট মানে কোনো ধরনের ধরো বোঝাপড়া রয়েছে, চুক্তি রয়েছে, আর অ্যালায়েন্সটাও সেম, কোনো গোপন চুক্তি রয়েছে বা আতাত রয়েছে বা সমঝোতা রয়েছে বা বোঝাপড়া রয়েছে। ঠিক আছে, সেই ধরনের জিনিসের ক্ষেত্রে আমরা এন্টার ইনটু ইউজ করব। ঠিক আছে, আচ্ছা, ওই নিয়মটাই এখানে লাস্টে বলছে যে এন্টার ডাজ নট টেক ইনটু। এন্টারের সাথে আমরা সাধারণত ইনটু শব্দটাকে ইউজ করতে পারি না। আচ্ছা, এর পরে যে নিয়মটা বলছে সেটা বলছে কি এন্টার অন অথবা আপন টু আন্ডারটেক ইজ কারেক্ট। আচ্ছা, এখানে আন্ডারটেকের মানেটা হচ্ছে কি, ধরো কোনো জিনিসের দায়িত্ব নেওয়া, ঠিক আছে, বা ভার গ্রহণ করা। ঠিক আছে, তো সেই জিনিসটার ক্ষেত্রে আমরা কি করব, এন্টারের সাথে অন অথবা এন্টারের সাথে আপন এই প্রিপোজিশন গুলোকে ইউজ করতে পারবো। ঠিক আছে, এটাও আমাদের একটুখানি ইম্পর্টেন্ট রয়েছে, তো এটাকে তোমরা স্টার মার্ক করে রাখবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা দুটো জিনিস একটুখানি ব্যতিক্রমী টাইপের পেলাম, যেটা হচ্ছে যে এন্টারের সাথে আমরা ইনটু ইউজ করতে পারি, আর আরেকটা জিনিস হচ্ছে এন্টার অন অথবা এন্টার আপন। যদিও এইটা আমাদের ব্যতিক্রমী নয়, তবুও এই দুটোকে তোমরা এখানে স্টার মার্ক করে রাখবে। ঠিক আছে, আচ্ছা, এর পরের যেটা নিয়ম সেটা বলছে কি অন টাইম এবং আরেকটা হচ্ছে ইন টাইম। ঠিক আছে, অন টাইমের মানে হচ্ছে যে এক্সাক্ট টাইম, ঠিক যে সময়ের কথা উল্লেখ ছিল ঠিক সেই সময়টার কথা এখানে বলা হচ্ছে। ঠিক আছে, আর আরেকটা হচ্ছে কি ইন টাইম, মানে ধরো যে সময়ের কথা বলা ছিল তার আগে কিছুক্ষণ আগে, সময়টা এখনো হয়নি, জাস্ট আরো কিছুক্ষণ আগেই সেই জিনিসটা সম্পন্ন হয়েছে বা হয়ে গেছে। ঠিক আছে, সেই ক্ষেত্রে আমরা ইউজ করবো কি বিটুইন টাইম। ধরো আমি যদি বলি যে 10টার সময় পরীক্ষা আরম্ভ হবে, তো ঠিক
পার্টিকুলার 10টার সময়তেই পরীক্ষাটা আরম্ভ হলো, সেরকম ক্ষেত্রে আমরা ইউজ করবো যে অন টাইম। আর ধরো 10টার সময় পরীক্ষা আরম্ভ হবে, কিন্তু আমি ধরো 9:30টার সময় স্কুলে পৌঁছে গেলাম বা সেন্টারে পৌঁছে গেলাম, সেই ক্ষেত্রে আমি ইউজ করবো কি, যে আমি ইন টাইমে পরীক্ষা সেন্টারে পৌঁছে, যেটাকে আমরা বাংলায় বলে থাকি কি, যে সময় থাকতে থাকতে আমি সেন্টারে পৌঁছে গেছিলাম। ঠিক আছে। আচ্ছা, এবার উদাহরণগুলো দেখো কি বলছে। প্রথম উদাহরণ হলো, উই রিচড দি এক্সামিনেশন হল ইন টাইম। মানেটা হলো যে সময় থাকতে থাকতেই আমি বা আমরা এক্সামিনেশন হলে পৌঁছে গেছিলাম। ঠিক আছে। সেই জন্য আমরা এখানে দেখো ইউজ করছি কি, ইন টাইম। ধরো 10টার সময় যদি পরীক্ষা আরম্ভ হয় আর আমি ধরো 10টার সময়তেই পৌঁছচ্ছি, সেটা কিন্তু আমি অন টাইম ইউজ করবো ঠিকই সেই ক্ষেত্রে, কিন্তু সেটা তো অ্যাকচুয়ালি সেন্স দেবে না। কেউ তার পরীক্ষার পার্টিকুলার সময়তেই পরীক্ষার একটুখানি আগেই সে পরীক্ষার সেন্টারে গিয়ে পৌঁছাবে, তো সেই ক্ষেত্রে আমরা ইউজ করবো ইন টাইম। ঠিক আছে, কিছুক্ষণ সময় থাকতে থাকতেই। আর নেক্সট উদাহরণ হলো, দি এক্সামিনেশন স্টার্টস অন টাইম। স্টার্টস, START, এখানে একটা বানান ভুল আছে, স্টার্টস হবে, হ্যাঁ। দি এক্সামিনেশন স্টার্টস অন টাইম। এখানে দেখো আমরা অন টাইম এই প্রিপোজিশনটাকে ইউজ করছি, কারণ এখানে বলতে চাইছে যে যে সময়ে পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল ঠিক সেই সময়ে পরীক্ষাটা শুরু হয়েছে, পার্টিকুলার সময়ে। সেই জন্য আমরা এক্সাক্ট টাইমে সেন্স পাচ্ছি, সেই জন্য আমরা ইউজ করছি অন টাইম। আচ্ছা, এর পরের উদাহরণ হলো, দি ট্রেন কেম অন অথবা ইন। আচ্ছা, এই পরের পার্টটা আলাদা উদাহরণ, এটা এর সাথে কোনো সম্পর্ক নেই। ঠিক আছে, এটা বাদ দাও। তাহলে আমাদের এখানের উদাহরণটা হচ্ছে, দি ট্রেন কেম অন অথবা ইন টাইম। কোনটা হবে আমাদের ইন আর অনের মধ্যে? বলছে যে ট্রেনটা সময় মতন এলো নাকি সময় থাকতে থাকতে এলো। দেখো, ব্যাপারটা হচ্ছে যে ধরো 10টার সময় যদি কোনো ট্রেন থাকে, সেটা সময়ের থাকতে থাকতে আসবে না, এমন নয় যে সে সময়ে ধরো 10টার সময়ের আগে সে 9:30 থেকে বা 9টার সময় চলে আসবে, এরকম তো না। আমরা সাধারণত দেখি যে ট্রেন সময়ে সময়ই আসে। ঠিক আছে, ধরো 10টার সময় ট্রেন 10টার সময়তেই ঢুকছে। এমনিতেই তো তোমরা জানো যে আমাদের এখানকার ট্রেনের কিরকম হাল, অতি অবশ্যই আগে তো আসেই না, লেট করেই আসে, সেটা পরের ব্যাপার। কিন্তু এখানে আমাদেরকে সেসব সেন্স নিতে গেলে হবে না, আমাদেরকে নিতে হবে যে দি ট্রেন কেম অন টাইম। পার্টিকুলার যে সময়ে ট্রেনটা ছিল সেই সময়ে ট্রেনটা আসছে, তো সেই হিসাবে আমাদের হবে অন টাইম। ঠিক আছে, ইনটা এখানে হবে না। আচ্ছা, এর পরের যে কনফিউজিং পেয়ার, সেটা হচ্ছে, একটা হচ্ছে বাই আর একটা হচ্ছে উইথ। ঠিক আছে, বাই মানে হচ্ছে দ্বারা। ঠিক আছে, কিন্তু সেই দ্বারাটা কিসের ভাবে হবে না, পার্সনের দ্বারা, মানে কোনো ব্যক্তির দ্বারা। ঠিক আছে। আর একটা হচ্ছে উইথ। উইথ মানে হচ্ছে সঙ্গে, কিছুটা এটাও আমাদের বাইয়ের মতনই সেন্স দেয়, দ্বারা সেন্সে। ঠিক আছে, কিন্তু উইথ এর ক্ষেত্রে আমরা যেটা ইউজ করব মিনিংটা, সেটা হবে অবজেক্টের সেন্সে। ঠিক আছে, মানে ধরো কোনো অবজেক্টের মানে কোনো বস্তুর সাহায্যের দ্বারা, আর বাইয়ের ক্ষেত্রে হবে কোনো পার্সন বা কোনো ব্যক্তির সাহায্যের দ্বারা। ঠিক আছে, এই হচ্ছে বেসিক আমাদের এর ডিফারেন্স। এবার এর যে উদাহরণটা, সেটা হলো, দি পেপার ওয়াজ সাইন্ড বাই হিম উইথ এ পেন। বলছে দি পেপারটা কার দ্বারা সাইন করা হয়েছিল, না তার দ্বারা এবং উইথ এ পেন, এবং একটি পেনের সাহায্যে। ঠিক আছে, এবার এখানে চেক করো, এখানে আমাদের এই একটা উদাহরণেই দুটো সেন্সকেই দেওয়া রয়েছে। যেমন দি পেপার ওয়াজ সাইন্ড বাই হিম, তার দ্বারা, একটা ব্যক্তির দ্বারা, সেই জন্য আমরা এখানে ইউজ করছি বাই। কিন্তু উইথ এ পেন, একটা পেনের সাহায্যে, পেনটা হচ্ছে আমাদের একটা অবজেক্ট, সেই জন্য আমরা এখানে ইউজ করছি দেখো উইথ। অবজেক্টের আগে উইথ এবং পার্সনের আগে আমরা ইউজ করছি বাই। ঠিক আছে, বেসিক যে ডিফারেন্সটা সেটা বুঝতে পারলে এখানে। নেক্সট উদাহরণটা বলছে কি, দি স্নেক ওয়াজ কিল্ড বাই হিম উইথ এ স্টিক। বলছে সাপটা কার দ্বারা মারা হয়েছিল, না তার দ্বারা এবং উইথ এ স্টিক, এবং এটি লাঠির সাহায্যে। ঠিক আছে, তাহলে দেখো হিমের আগে আমরা ইউজ করছি বাই, এবং এ স্টিক একটি লাঠি, তার আগে আমরা ইউজ করছি উইথ, কারণ এ স্টিক হচ্ছে আমাদের অবজেক্ট এবং হিম হচ্ছে আমাদের একটা পার্সন। ঠিক আছে, সেই জন্য আমরা ইউজ করছি এখানে বাই। আচ্ছা, এর পরের যে উদাহরণটা, সেটা হলো বিফোর আর ইন ফ্রন্ট অফ। দুটোর মিনিং তুমি যদি বাংলায় এমনিতে দেখো, দুটোর মিনিং কিন্তু সেম। বিফোর মানে হচ্ছে আগে, আর ইন ফ্রন্ট সেটারও মানে হচ্ছে সামনে। ঠিক আছে, কিন্তু ব্যবহারের দিক থেকে কিছুটা বেসিক ডিফারেন্স আছে। বিফোর তুমি ইউজ করতে পারো সময়ের সেন্সে। ঠিক আছে, ধরো বিফোর 10 PM। ঠিক আছে, ধরো যে 10টা বাজার আগে। ঠিক আছে, আর ইন ফ্রন্ট অফ মানে কি হবে, একটা প্লেসের ক্ষেত্রে। ঠিক আছে, একটা জায়গার ক্ষেত্রে, যে আমার সামনে বা আমার বাড়ির সামনে। ঠিক আছে, সেই রকম সেন্স আমরা ইউজ করবো ইন ফ্রন্ট অফ। আচ্ছা, এবার উদাহরণটা দেখো, বলছে কি, আই কেম বিফোর ইউ। আমি তোমার আগে এসেছি। ঠিক আছে, এখানে দেখো, এখানে আমি তোমার আগে এসেছি, এই জিনিসটা কি সেন্স দিচ্ছে, এই জিনিসটা সেন্স দিচ্ছে যে একটা সময়ের, যে তুমি যখন এসেছো তার আগে আমি এসেছি। ঠিক আছে, সেই ক্ষেত্রে আমরা ইউজ করছি কি, বিফোর। আচ্ছা, এর পরের যে উদাহরণটা, সেটা হলো কি, ডোন্ট পার্ক ইওর কার ইন ফ্রন্ট অফ মাই গেট। বলছে যে আমার গেটের সামনে তোমার গাড়িটাকে দাঁড় করিও না। ঠিক আছে, তাহলে এখানে দেখো, এখানে আমার গেটের সামনে মানে কি বোঝাচ্ছে, এখানে তো কোনো সময়ের সেন্স নেই, এখানে সেন্স দিচ্ছে যে একটা জায়গার,
আমার গেটটা যেখানে রয়েছে তার আগের দিকে যে প্লেসটা রয়েছে সেখানটায় তোমার গাড়িটাকে পার্ক করতে আমি বারণ করছি, গাড়িটাকে দাঁড় করাতে আমি বারণ করছি, ঠিক আছে? তো সেই সেন্সে আমরা ইউজ করছি কি ইন ফ্রন্ট অফ, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম কি যে বিফোর এই প্রিপোজিশনটাকে আমরা ইউজ করব কি সময়ের আগে এই সেন্সের জন্য, আর ইন ফ্রন্ট অফ এই প্রিপোজিশনটা আমরা ইউজ করব কখন না যখন আমরা একটুখানি প্লেসের সেন্স দেবো যে এই জায়গাটার আগে, সেরকম সেন্স আমরা ইউজ করব ইন ফ্রন্ট অফ। আচ্ছা, নেক্সট যে ইম্পর্টেন্ট কনফিউজিং পেয়ার সেটা হচ্ছে ইনস্পাইট অফ আর ডেসপাইট। প্রথমত এখানে বলে রাখি ইনস্পাইট অফ এর মানেও যেটা ডেসপাইট এর মানেও সেম। ইনস্পাইট এর মানেও হচ্ছে তা সত্ত্বেও, আর ডেসপাইট এর মানে হচ্ছে তা সত্ত্বেও, ঠিক আছে? তবে এখানে ফরম্যাটের দিক থেকে একটা ইম্পর্টেন্ট জিনিস রয়েছে, সেটা হলো কি দেখো এখানে ভালো করে খেয়াল করো, ইনস্পাইট এর সাথে আমরা ইউজ করছি অফ, ঠিক আছে? কিন্তু ডেসপাইট এর সাথে আমরা কোনো রকম আলাদা কোনো প্রিপোজিশন এখানে ইউজ করিনি, ঠিক আছে? ডেসপাইট অনলি ডেসপাইট হিসাবেই বসবে, এর সাথে আলাদা কোনো রকম শব্দ আর অ্যাড হবে না, ঠিক আছে? মানে হলো যে ইনস্পাইট অফ এই তিনটে ওয়ার্ড মিলিয়ে আমরা যে ভ্যালুটা পাচ্ছি অনলি ডেসপাইট সেম ভ্যালুটাই আমাদেরকে দিচ্ছে, ঠিক আছে? ইনস্পাইট অফ বলতে পারো একটুখানি পজিটিভ সেন্স, আর ডেসপাইট বলতে পারো একটুখানি নেগেটিভ সেন্স, ঠিক আছে? এই হচ্ছে এদের দুজনের বেসিক ডিফারেন্স। এবার তোমাকে কোশ্চেনে কি করবে, কোশ্চেনে তোমাকে কোনো একটা দিল হয়তো ধরো ইনস্পাইট অফ, আর কোনো একটা কোশ্চেন হয়তো তোমাকে দিল ডেসপাইটের সাথে আলাদা করে আবার অফ লাগিয়ে দিল, ঠিক আছে? এবার তুমি যেহেতু পড়েছো যে ইনস্পাইটের সাথে অফ লাগে, তখন তুমি ওখানেও খেয়াল করবে যে আচ্ছা তাহলে ইনস্পাইটের সাথে যদি অফ লাগে তাহলে হয়তো ডেসপাইটের সাথে অফ লাগতে পারে, তো সেই হিসাবে ওটাকে তখন তুমি ঠিক করে দিয়ে চলে আসবে, কিন্তু খেয়াল রাখবে ডেসপাইটের সাথে অফের ব্যবহার হয় না, ঠিক আছে? আচ্ছা, এবার উদাহরণগুলো দেখো কি বলছে। প্রথম উদাহরণটা হলো ইন স্পাইট অফ ওয়ার্কিং হার্ড হি ফেল্ড, বলছে কঠোর পরিশ্রম করা সত্ত্বেও সে ফেল হয়ে গেল, ঠিক আছে? সে ব্যর্থ হয়েছিল, ঠিক আছে? তো এবার এখানে দেখো তাহলে আমরা ইউজ করছি ওই সত্ত্বেও সেন্সে ইনস্পাইট অফ এই প্রিপোজিশনটাকে, ঠিক আছে? কঠোর পরিশ্রম করা সত্ত্বেও সে ব্যর্থ হয়েছিল। আর নেক্সট উদাহরণ হলো ডেসপাইট অফ বিং রিচ হি ইজ নট হ্যাপি। এক্ষুনি দেখো আমি যে জিনিসটা তোমাকে এক্ষুনি বলছিলাম যে ডেসপাইটের সাথে আমরা এখানে অফ এর ইউজ করবো না, তাহলে এখান থেকে অফটাকে বাদ দেবে, পরীক্ষাতে তোমাকে এরকম ভাবে অফটাকে জুড়ে দেবে, ঠিক আছে? বা হয়তো তোমাকে সেন্টেন্স ইমপ্রুভমেন্ট করতে দিচ্ছে আর সেখানে জাস্ট সেন্টেন্সটা ডেসপাইট শব্দটাই ছিল, অফ দেয়া ছিল না, আর অপশনে তোমাকে হয়তো কোনো একটা জায়গায় অফ একটা অপশনেতে দিয়েছে, তো ভুল করে সেখানে আবার অফটাকে ইমপ্রুভমেন্ট করতে গিয়ে দিয়ে দিও না, ঠিক আছে? যদি ওখানে নো ইমপ্রুভমেন্টের কোনো অপশন দেওয়া, তো ওই নো ইমপ্রুভমেন্টের অপশনটাকেই ঠিক করবে, কারণ ডেসপাইটের সাথে অফ এর ইউজ আমরা করি না। তাহলে এখানে সেন্টেন্সের মিনিং হলো ডেসপাইট অফ বিং রিচ হি ইজ নট হ্যাপি। রিচ মানে ধনী হওয়া সত্ত্বেও সে কিন্তু হ্যাপি বা সুখী নয়, ঠিক আছে? আচ্ছা, এর পরের যে ইম্পর্টেন্ট কনফিউজিং পেয়ার সেটা হচ্ছে অ্যাট এবং ইন। অ্যাট তোমরা জানো কোনো ছোট কোনো প্লেসের ক্ষেত্রে, ঠিক আছে, যেগুলো লোকাল প্লেস হয় সেগুলোর ক্ষেত্রে আমরা অ্যাট ইউজ করি, এবং বড় কোনো প্লেসের ক্ষেত্রে আমরা সাধারণত ইন ইউজ করে থাকি, ঠিক আছে? যেমন ধরো কোনো রাজ্যের নাম, কোনো দেশের নাম, ঠিক আছে? আর ধরো কোনো কোনো পাড়ার নাম বা কোনো গ্রামের নাম, সেরকম ক্ষেত্রে আমরা ইউজ করি অ্যাট, ঠিক আছে? আচ্ছা, উদাহরণ বলছে কি আই লিভ অ্যাট লোয়াদা ইন ওয়েস্ট মিদনাপুর। বলছে ওয়েস্ট মিদনাপুর জেলার লোয়াদাতে, লোয়াদা হচ্ছে একটা গ্রাম, সেখানে আমি বাস করছি, ঠিক আছে, বা বাস করি। তো সেই ক্ষেত্রে দেখো লোয়াদা যেহেতু একটা গ্রামের নাম, সেই ক্ষেত্রে আমরা ইউজ করছি অ্যাট, যেটা কিনা একটা প্রিপোজিশন। আর ওয়েস্ট মিদনাপুর ধরো একটা জেলা, তো সেই ক্ষেত্রে আমরা ইউজ করছি ইন, ঠিক আছে, যেটা কিনা একটা বড় জায়গা। তাহলে এই হচ্ছে বেসিক ডিফারেন্স, অ্যাট হচ্ছে ছোট জায়গার ক্ষেত্রে ব্যবহার করব, আর ইন হচ্ছে বড় জায়গার ক্ষেত্রে ব্যবহার করব, ঠিক আছে? আচ্ছা, নেক্সট যে কনফিউজিং পেয়ার সেটা হচ্ছে কি বাই এবং ইন, ঠিক আছে? এখানে বাই এর মিনিং কিরকম ভাবে হবে, এখানে বাই এর মিনিং হচ্ছে মুড অফ ট্রান্সপোর্টেশন, ঠিক আছে? মোড অফ ট্রান্সপোর্টেশন বলতে ধরো যে আমরা যে যানবাহনের যে উপায়গুলো ব্যবহার করি, ঠিক আছে, সেইগুলোকে, যেমন সেই ক্ষেত্রে আমরা ইউজ করব বাই, যেমন গো বাই, কাম বাই, ট্রাভেল বাই, অ্যারাইভ বাই, ঠিক আছে? এই ধরনের উদাহরণগুলোতে আমরা ইউজ করব বাই, মানে যাওয়া আসার যে সেন্সগুলো আমরা পাই সেই ক্ষেত্রে আমরা বাইটাকে ইউজ করতে পারবো। যেমন গো, কাম, ট্রাভেল, অ্যারাইভ, এগুলো দেখো সব যাওয়া আসার একটা সেন্স দিচ্ছে, ঠিক আছে, ট্রাভেলের একটা সেন্স দিচ্ছে। তো সেই ট্রান্সপোর্টেশনের যে সেন্স আমরা যেখানে পাবো যে শব্দগুলোতে, সেখানে আমরা ইউজ করব বাই। আর ইন কি হবে, ইন আমরা যেটা একটা নর্মাল আগে পেয়েছি ভেতরে বসে থাকার বা ভেতরে থাকার যে সেন্সটা পাবো, একমাত্র সেই ক্ষেত্রেই আমরা ইন এই শব্দটাকে ইউজ করব, ঠিক আছে? ইনের ব্যবহার একটাই। আচ্ছা, উদাহরণ দেখো কি বলছে,
বলছে আই অ্যাম গোয়িং বাই ইন কার, বলছে আমি গাড়িতে করে যাচ্ছি, এইটাই তো আমরা এখানে মিনিং দেবো। এবার গাড়িতে করে বলতে গিয়ে তুমি এটা দেখো, এখানে দুটো জিনিস বুঝতে পারবে। একটা হচ্ছে যে গাড়ির দ্বারা যাচ্ছি, ঠিক আছে, মানে গাড়ির সাহায্যে। আর আরেকটা হচ্ছে গাড়ির, যখন আমি গাড়ির সাহায্যে যাচ্ছি তখন তো আমি গাড়ির ভেতরেই থাকবো, তাই না? তাহলে এখানে তুমি একটুখানি কনফিউজ হয়ে যাবে যে আমি এখানে বাই ইউজ করব নাকি ইন ইউজ করব, ঠিক আছে। কিন্তু আমরা এক্ষুনি দেখলাম কি যে মোড অফ ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে আমরা ইউজ করব বাই। তাহলে এখানে দেখো আমরা একটা ট্রান্সপোর্টেশনের ব্যাপার তো দেখতে পাচ্ছি, কারণ এখানে কার এই শব্দটাকে ইউজ করেছি, যেটা একটা ট্রান্সপোর্টের ভেহিকেল, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে ইউজ করব বাই এই প্রিপোজিশনটাকে, ঠিক আছে। ইনের আমাদের এখানে কোনো সেন্স নেই। আমি এখানে বাংলাতে যদি মিনিংটা করি তাহলে আমি কি বলবো, যে আমি গাড়ির ভেতরে যাচ্ছি নাকি আমি গাড়িতে করে যাচ্ছি? গাড়িতে করে যাচ্ছি এই সেন্সটাই আমি দেবো, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমাদের বাই এখানে ইউজ হবে। নেক্সট উদাহরণ হলো আই এম সিটিং ইন কার। দেখো এই ক্ষেত্রে আমাদের এইখানে ইন যেটা ব্যবহার সেটা কিন্তু আমাদের ঠিক রয়েছে, কারণ এখানে বলছে যে আমি গাড়ির ভেতরে বসে রয়েছি, ঠিক আছে। এখানে কিন্তু বলেনি যে আমি গাড়ির দ্বারা যাচ্ছি বা গাড়ির ভেতরে বসে যাচ্ছি, এরকম কোনো সেন্স আমাদের দেওয়া নেই, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমাদের এখানে কনফিউজ হওয়ার কিছুই নেই, এখানে আমাদের নর্মালি ইন হবে এবং সেটা আমাদের ঠিকই রয়েছে। আচ্ছা, এরপরে এই যে উদাহরণটা রয়েছে অন ফুট মিনস ওয়াকিং, এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটা তোমরা স্টার মার্ক করে রাখবে, কারণ এখানে অন ফুট এটার যে মিনিং দিয়ে থাকে সেটা মানে হচ্ছে হাঁটা, ঠিক আছে। আমরা বলি না যে আমি হেঁটে রোজ স্কুলে যাই, ঠিক আছে। তো সেই রকম ক্ষেত্রে আমরা ইউজ করব অন ফুট, ঠিক আছে। যদিও আমি দেখতে পাচ্ছি কি যে হেঁটে আমি স্কুলে যাচ্ছি, মানে আমার পায়ের দ্বারা, এরকম একটা সেন্স পাচ্ছি ঠিকই, কিন্তু এখানে কখনোই কিন্তু বাই এই জিনিসটা ইউজ করে দেবে না, ঠিক আছে। এখানে হবে সবসময় অন ফুট। এটা অ্যাকচুয়ালি বলতে পারো এটা হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, যেটা আমি লিস্টটা পরে করাবো, যেটা আমাদেরকে মুখস্থ করতে হয়। এটা তারই উদাহরণ, ঠিক আছে। অন ফুট আমরা ইউজ করব যখন আমরা হাঁটবো এই সেন্সটা পাবো, ঠিক আছে। তাহলে উদাহরণ দেখে নাও কি বলছে। বলছে আই অ্যাম গোয়িং টু স্কুল অন ফুট নাকি বাই ফুট, আমি পায়ে হেঁটে স্কুলে যাচ্ছি, ঠিক আছে। এই জিনিসটা আমাদের এখানে সেন্স দিচ্ছে। তাহলে আমাদের কি হবে, এক্ষুনি আমরা দেখলাম হাঁটা এই সেন্স আমরা ইউজ করব অন ফুট। তাহলে আমাদের এই যে অন ফুট এটা রয়েছে এটা আমাদের ঠিক হবে, আর বাই ফুটটা আমাদের ভুল, তাহলে এটা কেটে দেবে, ঠিক আছে। আচ্ছা, এর পরের যে ইম্পর্টেন্ট পার্টটা সেটা হলো ইন এই প্রিপোজিশনটাকে আমরা ইউজ করব কখন, মান্থ অথবা ইয়ার, ঠিক আছে। এর ক্ষেত্রে আমরা ইউজ করব ইন, ঠিক আছে। যখন কোনো আমরা মাসের নাম পাবো বা যখন কোনো বছরের নাম পাবো, ঠিক আছে, তার আগে আমরা ইউজ করব ইন। আচ্ছা, এরপরে আমরা ইউজ করছি কি অন, সেটা আমরা কখন ইউজ করব, সেটা হচ্ছে কোনো ডে মানে কোনো দিনের নাম অথবা কোনো ডেট, পার্টিকুলার কোনো ডেট উল্লেখ করা রয়েছে তার আগে আমরা ইউজ করব অন, ঠিক আছে। এরপরে বলছে অ্যাট আমরা ইউজ করবো যখন কোনো এক্সাক্ট টাইম, পার্টিকুলার কোনো টাইম উল্লেখ করে দেবে তার আগে আমরা ইউজ করবো অ্যাট, ঠিক আছে। এই হচ্ছে এই তিনটের বেসিক ডিফারেন্স। ইন হবে মান্থ এবং ইয়ারের আগে, অন হবে ডে এবং ডেটের আগে, অ্যাট হবে এক্সাক্ট টাইমের আগে, ঠিক আছে। এবার এখানে কিছু শব্দ আমরা লিখছি, যেমন ডন, ডাস্ক, ডে ব্রেক, সানরাইজ, নুন, সানসেট, নাইট, মিডনাইট, ঠিক আছে। এই শব্দগুলোর আগে কি হবে না, বিফোর দিস ওয়ার্ডস কাম অ্যাট, বলছে পার্টিকুলার এই শব্দগুলোর আগে আমরা কি ইউজ করব না, অ্যাট এই প্রিপোজিশনটাকে ইউজ করব, ঠিক আছে। এবার তুমি যদি একটুখানি খেয়াল করো কি দেখবে, যে আমি এক্ষুনি যেটা বললাম যে এক্সাক্ট টাইমের আগে আমরা ইউজ করবো কি অ্যাট, ঠিক এগুলো দেখো, এগুলো হচ্ছে একটা দিনের কোনো একটা পার্টিকুলার টাইমের কথা আমি জাস্ট উল্লেখ করছি, ঠিক আছে। যেটা বলতে পারো কিছুটা সেই এক্সাক্ট টাইমের কথাই আমি এখানে উল্লেখ করছি, তো সেই জন্য আমি এখানে ইউজ করছি অ্যাট এই প্রিপোজিশনটাকে, ঠিক আছে। এবার তোমাদের কাজ হলো কি ডন, ডাস্ক, ডে ব্রেক, সানরাইজ, নুন, সানসেট, নাইট, মিডনাইট, এই যে শব্দগুলো রয়েছে এগুলোর কিছু শব্দের মানে তোমরা জানো নিজেরাও, আর যেগুলো জানো না সেগুলো তোমরা নিজেরা সার্চ করে তোমাদের খাতায় যখন নোট করবে তখন পাশে পাশে লিখে রাখবে, ঠিক আছে। এটা তোমাদের নিজেদের কাজ। আচ্ছা, এবার যে এখানে এক্সেপশনটা রয়েছে সেটা কি, ইন মর্নিং, ইন ইভিনিং, অন সানডে মর্নিং, ঠিক আছে। এখানে ব্যতিক্রমটা হলো দেখো কি, আমরা এক্ষুনি দেখলাম যে এক্সাক্ট টাইম, এগুলো তো আমাদের এক্সাক্ট টাইমের সেন্স দিচ্ছে, কোনো একটা দিনের ভেতরে কোনো একটা পার্টিকুলার সময়কে উল্লেখ করছে। সেই ক্ষেত্রে আমরা ইউজ করছিলাম কি অ্যাট, ঠিক আছে। কিন্তু পার্টিকুলার কতগুলো আবার শব্দ দেখো, যেমন মর্নিং, ইভিনিং, সানডে মর্নিং, ঠিক আছে। সানডে মর্নিংটার কথা আমি পরে বলছি, কিন্তু এগুলো আগে দেখো। মর্নিং আর ইভিনিং এগুলো তো আমাদের পার্টিকুলার এক্সাক্ট টাইমের কথাই বলছে, ঠিক আছে। একটা দিনের ভেতরে কোনো একটা পার্টিকুলার সময়ের কথাই তো বলছে, কিন্তু তার আগে আমরা অ্যাট ইউজ না করে আমরা ইউজ করছি ইন এই প্রিপোজিশনটাকে, ঠিক আছে। এখানেও দেখো আর এখানেও দেখো। তাহলে খেয়াল রাখবে মর্নিং এর আগে ইন, ইভিনিং এর আগে ইন, ঠিক আছে। এগুলো হচ্ছে আমাদের ব্যতিক্রমী, যদিও এগুলো আমাদের দিনের কোনো একটা এক্সাক্ট টাইমের কথাই উল্লেখ করছে, ঠিক আছে।
সব জায়গাতেই তুমি ব্যতিক্রমী নিয়ম দেখতে পাবে, আর এই ব্যতিক্রমী নিয়মগুলোই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, কারণ আজকাল পরীক্ষায় আর সোজা সাপটা কোশ্চেনকে দেয় না, ঠিক আছে, সোজা সাপটা দিন চলে গেছে। আচ্ছা, আর এই উদাহরণটা দেখো কি বলছে যে অন সানডে মর্নিং, এখানে কেন অন হলো, কারণ আমরা এক্ষুনি দেখে এলাম যে অন আমরা কখন ইউজ করব, কোনো ডে অথবা ডেটের আগে। এবার দেখো ডেট তো এখানে উল্লেখ নেই, কিন্তু সানডে এটা তো একটা পার্টিকুলার ডে এর নাম, একটা দিনের নাম। যদিও মর্নিং এই শব্দটা রয়েছে, মর্নিং এর আগে আমরা দেখছিলাম কি ইন ইউজ করছি, কিন্তু মর্নিং এর আরো আগে দেখো আমাদের একটা ডে এর উল্লেখ রয়েছে, ঠিক আছে, একটা দিনের উল্লেখ রয়েছে। এবং আমরা নর্মালি দেখেছি যে দিনের আগে আমরা অন ইউজ করি, তো সেই জন্য এখানে আমরা অন প্রিপোজিশনটাকে ইউজ করেছি, ঠিক আছে। আচ্ছা, এর পরের যে নিয়ম সেটা হলো টুডে, টুমরো, ইয়েস্টারডে, দি ফলোইং ডে। দি ফলোইং ডে বলতে যে টুমরো যে শব্দটা সেটাকে আমরা বলে থাকি আগামীকাল, ঠিক আছে, পরের দিনটা। আচ্ছা, ইয়েস্টারডে ইভিনিং, লাস্ট নাইট, তারপর বলছে দিস আফটারনুন। এই যে শব্দগুলো এগুলোকে নিয়ে কিছু নিয়ম এখানে বলেছে, যেমন অল দিস ওয়ার্ডস ডু নট টেক প্রিপোজিশন বিফোর দেম। বলছে এই যে শব্দগুলো রয়েছে এরা কি করবে না, এদের আগে কোনো রকম প্রিপোজিশন নেবে না, ঠিক আছে, খেয়াল রাখবে। এখানে বলেছে যে ডু নট টেক, কোনো রকম প্রিপোজিশন এদের আগে এরা নেবে না, ঠিক আছে। আচ্ছা, এবার উদাহরণ দেখো কি বলছে, যেমন হি উইল গো দেয়ার অন টুমরো। বলছে যে সে সেখানে কালকে যাবে, ঠিক আছে, কালকে বলতে আগামীকাল, ঠিক আছে। তো এবার এখানে দেখো আমরা এক্ষুনি লিস্টে পেয়েছিলাম টুমরো এই শব্দটাকে, তাহলে টুমরো শব্দটা আমরা এখানেও দেখতে পাচ্ছি, কিন্তু এর আগে দেখো অন প্রিপোজিশনটাকে এখানে সেন্টেন্সে দিয়ে দিয়েছে। কিন্তু আমরা নিয়মে দেখলাম কি যে এই শব্দগুলোর আগে আমরা কোনো রকম প্রিপোজিশন এখানে ইউজ করতে পারবো না, ঠিক আছে, তাহলে এখান থেকে অন আমাদেরকে বাদ দিতে হবে। সেন্টেন্সটা তোমাদেরকে এরকম ভাবেই, কোনো সেন্টেন্স হয়তো অনটাকে ঢুকিয়ে দিল, বা যদি কোনো সেন্টেন্স ইমপ্রুভমেন্টের ব্যাপার থাকে তাহলে হয়তো তোমাকে নর্মালি সেন্টেন্স দিয়েছে, অনটা সেখানে ছিল না, কিন্তু ইমপ্রুভমেন্টের অপশন যেগুলো দিয়েছে সেখানে হয়তো অন দিয়ে রেখেছে, তাহলে তোমাদের ওখান থেকে যে অপশনটাতে অন রয়েছে সেটা কিন্তু ইউজ করলে হবে না, ঠিক আছে। নো ইমপ্রুভমেন্টের যে অপশনটা থাকবে সেটা তোমাকে ওখান থেকে চুজ করতে হবে। আচ্ছা, নেক্সট যে উদাহরণ সেটা হলো দে অ্যারাইভড অন লাস্ট নাইট, ঠিক আছে, তারা গত রাত্রিতে এখানে এসেছিল, ঠিক আছে, বা উপস্থিত হয়েছিল। আমরা এক্ষুনি এখানে যে শব্দগুলো পেয়েছিলাম সেখানে আমরা দেখেছিলাম লাস্ট নাইট শব্দটা ছিল, ঠিক আছে। তো লাস্ট নাইট এর আগে আমাদেরকে এখানেও অনটা বাদ দিতে হবে, ঠিক আছে, এগুলো আমাদের ভুল রয়েছে। তাহলে আজকের ক্লাসটা এই অবধি থাকলো, আর তোমরা অ্যাজ ইউজুয়াল তোমাদের খাতায় তোমাদের যেমন নোট করো সেগুলো নোট করতে থাকো, আর ক্লাসগুলোকে প্রথম থেকে তোমরা দেখে আসো, আর ক্লাসগুলোকে প্রথম থেকে রিভাইজও করতে থাকো, ঠিক আছে। তোমরা জাস্ট যদি নতুন ক্লাসগুলো দেখতে থাকো তাহলে পুরোনো ক্লাসগুলো যেগুলো দেখেছো সেগুলো ভুলে যাবে আর কিছু মনে করতে পারবে না। পরে আমি যখন কোশ্চেন ডিসকাশন করবো তখন কিন্তু তোমাদের মাথায় কিছু ঢুকবে না যে আমি এখানে কি বলছি, ঠিক আছে। তো ওই জন্য আগে তোমরা আগের ক্লাসগুলোকে ভালো করে রিভাইজ দাও, ঠিক আছে। তাহলে এই ছিল আজকের আমাদের ক্লাস। ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, আর খুব শীঘ্রই আমি WBCS মেন্সের যে ইংলিশের যে কম্পালসারি পেপারটা থাকে, আর যেসব আদার্স যেসব পরীক্ষাগুলোতে যেখানে আমাদের ডেসক্রিপটিভের ইংলিশের যেসব এক্সামগুলো হয়, ঠিক আছে, যেখানে আমাদের রিপোর্ট রাইটিং, লেটার রাইটিং, এসব এসে রাইটিং, এসব যেসব কোশ্চেনগুলো আসে, প্রেসি, ঠিক আছে, এইসব জিনিসগুলো আসে, তার আমি ক্লাস নিয়ে আসবো। তো তোমরা জানাবে কারা কারা ইন্টারেস্টেড রয়েছে ওই ক্লাসগুলো দেখার জন্য, ঠিক আছে। আমি খুব শীঘ্রই ওই ক্লাসটাও নিয়ে আসছি। আর ক্লাস রিগার্ডিং কিছু ইমপ্রুভমেন্ট বা তোমাদের যদি কোনো ডাউট থেকে থাকে অতি অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, আর ভিডিওগুলোকে অতি অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে একটুখানি শেয়ার করার চেষ্টা করো। আর সিভিল সার্ভিস অ্যাসপিরেন্ট নামে আমাদের যে ফেসবুকের পেজটা রয়েছে ওটা তোমরা ফলো করতে পারো, ওর ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা পেয়ে যাবে, ওখান থেকে তোমরা ক্লাসের নোটসগুলো পেয়ে যাবে, ওখানে আমি সব শেয়ার করে দিই। আর আমি অলরেডি যেসব ক্লাসগুলো বানিয়ে দিয়েছি সেগুলো সব লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ডিসক্রিপশন বক্সটা অতি অবশ্যই চেক করবে, ঠিক আছে। তাহলে দেখা হচ্ছে পরের দিনের ক্লাসে। টিল দেন থ্যাংক ইউ, হ্যাভ এ গ্রেট ডে, বাই।